হ্যালো ফেসবুক ফ্যামিলি, আমি ইফতিকার আহমেদ, ফিজিক্স টিচার। আজকে আমরা আলোচনা করব যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন কেন বেশি হয়। কি বললাম? যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কেন বেশি হয় ওজন। বারবার বলছি, ওজন কিন্তু বেশি হয়। এখানে ভর কিন্তু পৃথিবীর সব জায়গায় কনস্ট্যান্ট। পৃথিবীর পৃষ্ঠতলে ভরটা কনস্ট্যান্ট, কিন্তু ওজনটা হলো পরিবর্তনশীল। কিসের জন্য পরিবর্তনশীল? সেটা হলো আহার্নিক গতির জন্য। সেই আহার্নিক গতির জন্য আমরা দেখব যে মেরু অঞ্চলে কেন বস্তুর ওজনটা বেশি হয়। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করছি। দেখো, পৃথিবীকে একটা যদি আমরা গোলক ধরে কল্পনা করি, তাহলে দেখো পৃথিবীকে একটা গোলক ধরে কল্পনা করলাম। পৃথিবীর ব্যাসার্ধ হলো এখানে বড় আর, এবং কোনো একটা বস্তু ধরো এই অবস্থানে অবস্থান করছে। এবার পৃথিবীটা যেহেতু আর ব্যাসার্ধকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, বস্তুটা কিন্তু ওই বড় আর অর্থাৎ ক্যাপিটাল আর নিয়ে কিন্তু ঘুরছে না। ধরো মনে করো একটা ফুটবল ধরো একটা ফুটবলকে রাখা হয়ে ধরো এইভাবে ঘুর দেওয়া হচ্ছে, মানে সে ঘুরছে। কিন্তু ফুটবলের উপরে যদি আমরা কোনো একটা জায়গায় মার্কার দিয়ে চিহ্নিত করি, ফুটবলের উপরে যদি একটা মার্কার দিয়ে চিহ্নিত করি, তাহলে দেখবো ওই মার্কারের চিহ্নিত করার অংশটা সেটা একটা ছোট আর ব্যাসার্ধ নিয়ে নিজের চারিদিকে ঘুরছে। অর্থাৎ বস্তুটা কোথায় রেখেছি আমরা? বস্তুটা এখানে রেখেছি। তাহলে বস্তুটা কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। এবার আমরা কি জানি? আমরা যদি কোনো বস্তু যদি রোটেশন করে, তাহলে তার কি প্রয়োজন হয়? অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বলের প্রয়োজন হয়। সেই অপকেন্দ্র বলের মানটা কত হয় জানি আমরা? এম ওমেগা স্কয়ার আর। এবার দেখো এম ওমেগা স্কয়ার আরটা কোন দিকে ক্রিয়া করছে? বাইরের দিকে। সেটাকে যদি আমরা ভেক্টর উপাংশে ভাঙি, তাহলে থিটার সাথে যে কোণটা করে সেই উপাংশটা কি হয়? এম ওমেগা স্কয়ার আর কস থিটা। বোঝা গেল কি বললাম? যে উপাংশটা থিটার সাথে কোণ করবে সেই উপাংশের কত হবে? এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, এম ওমেগা স্কয়ার আরটা কোন দিকে ক্রিয়া করছে? দেখো বহির্মুখে ক্রিয়া করছে। আবার দেখো বস্তুটার ওজন যদি আমরা এখানে রাখি, তাহলে আমরা জানি কি যে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠে রাখলে পৃথিবীর পৃষ্ঠ বস্তুটাকে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দিয়ে তার নিজের কেন্দ্রের অভিমুখে টানে। সেই টানের জন্যই বস্তুটা নিজের ওজন অনুভব করে। তাহলে কোনো বস্তুর ওজনকে আমরা কি লিখতে পারবো? W ইকুয়ালস টু mg, অর্থাৎ W ইকুয়ালস টু mg। দেখো তাহলে বস্তুর ওজনটা কার উপর ডিপেন্ড করছে? বস্তুর ওজনটা m এর উপর ডিপেন্ড করছে, আর একটা g এর উপর ডিপেন্ড করছে। m তো সবচেয়ে কনস্ট্যান্ট, কিন্তু g এর মানটা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে আলাদা আলাদা। সেটা কিসের জন্য হয়? আহার্নিক গতির জন্য। আমরা দেখবো এবার যে g এর মানটা কেন আলাদা হয়। আচ্ছা দেখো, এটা অভিমুখে কি কাজ করছে? m ওমেগা স্কয়ার r। বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? এই অবস্থানে রাখা হয়েছে। আচ্ছা, এই অবস্থানে যদি বস্তুটা থাকে, তাহলে তার নিরক্ষীয় অঞ্চল বা তার প্রধান অক্ষের সঙ্গে কত কোণ করছে? ধরছি আমরা থিটা কোণ করছে। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, অর্থাৎ এটা থিটা হলে এটাও থিটা হবে। এটার সাথে এটা বিপরীত কোণ, সেজন্য এটাও থিটা হবে। বা তুমি বলতে পারো এটার সাথে এটা একান্তর কোণ, সেজন্য থিটা হবে। তাহলে m ওমেগা স্কয়ার r যদি ক্রিয়া করে, তাহলে তার থিটা উপাংশে কোনটা ক্রিয়া করছে? m ওমেগা স্কয়ার r cos থিটা। ক্লিয়ার? এবার দেখো যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে থাকি, এই ত্রিভুজটা দেখো মার্কার দিয়ে যেটা চিহ্নিত করলাম, এই ত্রিভুজটা যদি চিন্তা করে থাকি, তাহলে দেখো থিটার বিপরীত বাহুটার সময় কি? লম্ব হবে। তাহলে আমরা ওখানে দেখতে পারবো cos থিটা সমান কি লেখা যাবে? cos থিটা সমান কি লেখা যাবে? ভূমি বাই অতি। তাহলে এর ক্ষেত্রে ভূমি কোনটা? আর আর এটা কোনটা? অর্থাৎ অতিভুজ কোনটা? বড় আর। তাহলে ছোট আর সমান কি লিখতে পারবো? আর cos থিটা লিখলাম। এবার অপকেন্দ্র বল কোন দিকে ক্রিয়া করছে? বহিরমুখী। তাহলে অপকেন্দ্র বলের মান কত? অপকেন্দ্র বল অপকেন্দ্র বলের মান কত? দেখো এখানে আছে m ওমেগা স্কয়ার r cos থিটা। তাহলে যেহেতু আমরা ছোট r সমান
ক্যাপিটাল আর cos থিটা লিখেছি, এই মানটা আমরা এখানে পুট আপ করব। তাহলে কি দেখব, m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা, এটা কি অপকেন্দ্র বল। এবার কোন বস্তুকে যদি আমরা এই অবস্থানে রাখি তাহলে কেন্দ্র অভিমুখে তার একটা বল ক্রিয়া করবে, তার জন্যই সে নিজের ওজনকে বুঝতে পারবে। তাহলে কেন্দ্র অভিমুখে বল কত, কেন্দ্র অভিমুখে সরি কেন্দ্র mg, m হলো কি বস্তুর ভর, g হলো কি অভিকর্ষ স্থল। তাহলে কেন্দ্র অভিমুখে বল কত, mg। দেখো কেন্দ্র অভিমুখে কাজ করছে mg, আর ওইদিকে বহির্মুখে কি ক্রিয়া করছে কত, m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তাহলে কেন্দ্র অভিমুখে লব্ধি বল কত। আচ্ছা লব্ধি বল বলতে কি বোঝায় আমরা, ধরো একটা দরজা আছে, দরজাকে কেউ ধরো বাইরের দিক থেকে ঠেলছে আর কেউ ধরো ভিতরের দিক দিয়ে ঠেলছে। তাহলে বাইরের দিক দিয়ে যে ঠেলছে সে মনে করো 7 নিউটন দ্বারা বল প্রয়োগ করছে, আর ভিতরের দিক দিয়ে কেউ দরজাটা ঠেলছে সে ধরো মনে করো 3 নিউটন দিয়ে বলটা দরজাকে পুশ করছে। তাহলে যদি দেখি আমরা দরজাটা কোন দিকে খুলবে, ভিতরের দিকে খুলবে, কতটা বল নিয়ে খুলবে, 4 নিউটন দ্বারা, অর্থাৎ সেটা হলো লব্ধি বল, অর্থাৎ দুটো বলের মাইনাস। তাহলে আমরা দেখো কেন্দ্র অভিমুখে বল কত, কেন্দ্র অভিমুখে লব্ধি বল, কেন্দ্র অভিমুখে লব্ধি বল কত, দেখো কেন্দ্রের দিকে টানছে কত mg দ্বারা, কেন্দ্রের বহির্মুখে কত m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তাহলে লব্ধি বল মানে আমি কি বললাম, যে দুটো বলের বিয়োগফল mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। এবার যে কেন্দ্র অভিমুখে লব্ধি বল সেটাকে আমরা f দ্বারা প্রকাশ করছি। ধরো f ইকুয়ালস টু, এখান থেকে ধরো আমরা g টা কমন নিলাম, ধরো mg কমন নিয়ে নিলাম, mg 1 মাইনাস ওমেগা স্কয়ার আর থিটা বাই g। এবার ধরো এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান হলো g ড্যাশ। কি বললাম, এই অবস্থানে বস্তুর যে অভিকর্ষ ত্বরণের মান আছে সেটা ধরছে আমরা ধরো g ড্যাশ। তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে দেখো, তাহলে সেই g ড্যাশ আমরা কি লিখতে পারবো, g ড্যাশ ইকুয়ালস টু f বাই m, অর্থাৎ আমরা এখানে f এর মানটা যা পেয়েছি এখানে পুট আপ করে দিলাম। তাহলে কি বসা যাবে, mg 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা বাই g বাই m, m টা কেটে গেল, তাহলে কি রাখলো g ড্যাশ ইকুয়ালস টু g ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা বাই g। দেখো তাহলে এই g ড্যাশ অর্থাৎ ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণের মানটা কার কার উপর ডিপেন্ড করছে, এই জিটা তো কনস্ট্যান্ট 9.8। দেখো ওমেগা একটা পৃথিবী একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছে, সেই কৌণিক বেগ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আহানিক গতির জন্য আমাদের দিন রাতের পার্থক্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টায় একদিনে না ঘুরে তখন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ওমেগার মানটাও কনস্ট্যান্ট। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ মান কনস্ট্যান্ট প্রায় 6400 কিলোমিটার, এটাও জানি। জি আবার কনস্ট্যান্ট। তাহলে দেখো জি ড্যাশের মানটা ডিপেন্ড করছে কার উপর, থিটার উপর। কার উপর ডিপেন্ড করছে, থিটার উপর, অর্থাৎ বস্তুটা আমি কোথায় রাখছি তার উপর ডিপেন্ড করছে। যদি আমরা বস্তুটাকে নিরক্ষীয় অঞ্চলে রাখি, ধরে নিলাম বস্তুটাকে আমরা নিরক্ষীয় অঞ্চলে রাখলাম, তাহলে যখন আমরা নিরক্ষীয় অঞ্চলে রাখছি বস্তু যখন
বস্তু যখন নিরক্ষীয় অঞ্চলে তখন কত হবে দেখো, অর্থাৎ আমরা বস্তুটাকে এই জায়গায় রাখছি, মানে থিটার মানটা আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে 0 ডিগ্রি হয়ে যাবে। থিটার মান তখন কত, 0 ডিগ্রি। তো থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে জি ড্যাশ সমান কি লিখবো আমরা, জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ 0/জি। cos 0, cos 0 এর মান কত, 1। যদি cos 0 এর মান 1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, 1 মাইনাস ওমেগা স্কয়ার r বাই জি, অর্থাৎ জি ড্যাশ সমান জি মাইনাস জি ওমেগা স্কয়ার r বাই জি। তাহলে দেখো অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর, দেখো তখন দেখতে পাচ্ছ যে নিরক্ষীয় অঞ্চলে এই জি এর মানটা দেখো ওমেগা স্কয়ার আরটাকে মাইনাস করলে তারপর জি ড্যাশের সমান হচ্ছে, মানে কি এতটা পরিমাণে কমছে, সেই জন্য জি ড্যাশের মানটাও কমে যাচ্ছে। এবার জি ড্যাশের মান যদি কমে তাহলে নিশ্চয়ই সেখানকার আমরা বস্তুকে কি দ্বারা ডিনোট করি, ডব্লিউ ইকুয়ালস টু এমজি, এই জি দ্বারা ডিনোট করি। তাহলে এই জি এর মানটা যদি কমে, জি এর মানটা যদি কমে যায়, জি ড্যাশ সরি জি ড্যাশের মানটা যদি কমে যায় তাহলে বস্তুর ওজনটা কি কমে যাবে, বস্তুর ওজনও কি কমে যাবে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম। এবার যদি আমরা বস্তুটাকে মনে করো মেরু অঞ্চলে রাখছি, কোথায়, মেরু অঞ্চল। আচ্ছা যদি আমরা মেরু অঞ্চলে রাখি, বস্তুটি যখন মেরু অঞ্চল, কোথায় রেখেছি, মেরু অঞ্চল। মেরু অঞ্চল কোনটা আমরা জানি, এটা মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল। এবার যদি আমরা মেরু অঞ্চল রাখি অর্থাৎ বস্তুটাকে যদি আমরা এইখানে রাখি তাহলে দেখো তার ব্যাসার্ধের সাথে কত গুণ করছে, এই থিটার মানটা তখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে 90 ডিগ্রি হয়ে যায়। মেরু অঞ্চলে থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে তখন কত হচ্ছে, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90 বাই জি। cos 90 মান কত, 0। তাহলে দেখো এই পুরো রাশিটা কত হয়ে যাচ্ছে, 0। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু দেখো জি, অর্থাৎ মেরু অঞ্চলে বস্তুর যে ওজনটাই ছিল সেই ওজনটাই থাকছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার আর এসেছিল, অর্থাৎ কিছুটা পরিমাণ জি ড্যাশের মানটা কমে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি, আবার বস্তুর ওজনকে আমরা কি মনে করবো, ডব্লিউ ইকুয়ালস টু এমজি দ্বারা প্রয়োগ করতে পারি, ডব্লিউ ইকুয়ালস টু এমজি দ্বারা প্রয়োগ করতে পারি। সেই জন্য জি এর উপর ডিপেন্ড করবে, তো জি এর মান কমে গেলে বস্তুর ওজন কমে যাবে, জি এর মানটা বেড়ে গেলে বস্তুর ওজন বেড়ে যাবে, আর জি এর মান যদি একই থাকে কোনো রকম পরিবর্তন না হয় তা বস্তুর ওজন যেটা ছিল সেটাই থাকে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার নতুন একটা ফেসবুক পেজ খুলেছি যার নাম হলো ফিজিক্স ওয়ার্ল্ড। যদি ভিডিওটা সবারই ভালো লেগে থাকে তাহলে ফলো করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।